শেখ হাসিনার ডিসেম্বরে ফিরে আসাকে কেন্দ্র করে সংসদ অধিবেশনে আজকে দুপুর পরে কঠিন উত্তেজনা এবং হট্টগোল সৃষ্টি হয়েছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ, আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি? ফ্লোর ক্রসিং ইজ নট অ্যালাউড এট দিস স্টেজ। আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এই বিশ্বাসঘাতকতা মাননীয় স্পিকার, এই রাষ্ট্র আর সইবে না। আমি বলতে চাই, পাহাড়কে যেরকম ধাক্কা দিলে ফেলা যাবে না। শেখ মুজিব লাল ঘোড়া দাবড়াতে চাইছিল, ইতিহাস সাক্ষী দেয়। এখনো আমার ধারণা জামাত এবং এনসিপির এই যে ওই ছেলেপেলেগুলা আর জামাত এই যে কালো শক্তি, তারা যে বিরোধী দল নামে, কিন্তু এটা কিন্তু কাজে বোঝা যায় না। তারা তার বাবাকে বা চাচাকে বা তার আত্মীয়কে হত্যা করছে, সেই দলটাই যদি করে সে তো ডাবল অপরাধী। আপনার কি মনে হয়, যেহেতু আপনি অনেকদিন শেখ হাসিনাকে দেখেছেন কাছ থেকে, আপনার কি মনে হয় যে তিনি আসবেন এসে ডিসেম্বরে এবং এসে আত্মসমর্পণ করবে তার নেতাকর্মীদের নিয়ে? ভালোভাবে চলে, এইভাবেও যদি চলে যেমন চলছে, তা তো আমার মনে হয় না শেখ হাসিনা এখানে আসতে পারবেন। শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, তার বিরুদ্ধে রায় হয়ে গেছে, ফাঁসির রায়। আমার কাছে মনে হচ্ছে যে এইবার তিনি ঠিকই আসবেন। আমি বলতে চাই, পাহাড়কে যেরকম ধাক্কা দিলে ফেলা যাবে না। শেখ মুজিব লাল ঘোড়া দাবড়াতে চাইছিল, ইতিহাস সাক্ষী দেয়। কোথায় শেখ মুজিব আজকে? শেখ হাসিনা অনেক কথা বলেছিলেন এই দেশের মানুষের সাথে, দেখবো দেখা যাবে কোথায় বিএনপি, কোথায় জামাত। আজ শেখ হাসিনা কোথায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। পাশাপাশি আজকের এই বাজেটে অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে আমি কথা আরম্ভ করতে চাই। আপনি জানেন মাননীয় স্পিকার, এটা একটা ঐতিহাসিক বাজেট হয়েছে, ঐতিহাসিক বাজেট, যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো সময় হয়নি। এটাই প্রথম ঐতিহাসিক একটা বাজেট। এই বাজেটের পরপরই আমরা গ্রামে ছিলাম। আমি গ্রামে, আমার নির্বাচনী এলাকায় আমি বাস করি। সেখানে মানুষের হাট বাজারে যতদূর গিয়েছি ততদূর মানুষ খুশি এই বাজেটে। মাননীয় স্পিকার, পাহাড়কে ধাক্কা দিলে ফেলা যায় না, পাহাড়কে ধাক্কা মারি মাননীয় স্পিকার ফেলা যায় না। তা আজকে আমার বন্ধুরা যেসব কথা বলেন, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা জনগণের সঙ্গে ছিল বাংলাদেশ জাতীয়বাদী দল। জনগণের সাথে কোনোদিনই বিশ্বাসঘাতকতা করে নাই। আপনি জানেন যে 1971 সালে আমরা জনগণের সাথেই ছিলাম, আন্দোলনের সাথে ছিলাম, স্বাধীনতার পক্ষে ছিলাম। 1976 সালে বাংলাদেশের সমস্ত দল, বিরোধী দল এরশাদের কোলে উঠেছিল। আমরাই বাংলাদেশ জাতীয়বাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আমরাই তখন আন্দোলন করেছিলাম এবং 1991 সালে ক্ষমতাতে আসছিলাম। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দেবেন, আমি দু একটা পুরাতন ইতিহাসের কথা বলতে চাই। 91 সালে এই দেশে প্রেসিডেন্ট গভর্নমেন্ট বাদ দিয়ে এই দেশে মন্ত্রিপরিষদ শাসন আমাদের বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠান করে। 1996 সালে মাননীয় স্পিকার, 1996 সালে সমস্ত দল একখানে হয়ে গেছিল, আন্দোলন করেছিল। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে মাননীয় স্পিকার সেদিনকে তিনি তাদেরকে অস্ত্র দিয়ে সেদিনকেও তিনি বাংলাদেশে প্রথম এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে। আমি বলতে চাই, পাহাড়কে যেরকম ধাক্কা দিলে ফেলা যাবে না। শেখ মুজিব লাল ঘোড়া দাবড়াতে চাইছিল, ইতিহাস সাক্ষী দেয়। কোথায় শেখ মুজিব আজকে? শেখ হাসিনা অনেক কথা বলেছিলেন এই দেশের মানুষের সাথে, দেখবো দেখা যাবে কোথায় বিএনপি, কোথায় জামাত। আজ শেখ হাসিনা কোথায়? আমরা বিএনপি বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে ছিলাম। মানুষের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস আমাদের জানা নাই, আমরা করি নাই। 96 বলেন, 2001 সালে বলেন, 2009 সালে বলেন, 17 সালে বলেন, আমরা কোনোদিন জানি না। বিরোধী দল আজকে আপনারা সমালোচনা করছেন, আমাদেরকে ধাক্কা দিলে আমরা পড়ে যাব, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা মনে রাখেন, বিএনপি একটা বিশাল দল,
এর পিছিয়ে গণগণ আছে। আপনারা এই ঢাকা ইউনিভার্সিটি যখন ছাত্র শিবির পাস করেছিল, আপনারা যখন চিটাগাঙ্গে পাস করেছিলেন, আপনারা যখন রাজশাহী পাস করেছিলেন, আপনারা ঘোষণা দিয়েছিলেন যে আমরা এবার ক্ষমতায় যাব। যার কারণে সেই ক্ষমতা কোথায় গেল, কি অবস্থা হলো, বাংলাদেশের জনগণ কাকে সমর্থন করলো, ইতিহাস সাক্ষী দিবে, ইতিহাস সাক্ষী দিবে। আপনারা, আমি যখন একটা মেয়ের কাছে গেলাম ভোট চাইতে, তো মেয়েটা, স্পিকার বলবো না বলবো না, বলবো কি বলবো খোকন ভাই, বলছে মাননীয় সদস্য যাই বলেন সংসদীয় রীতিনীতি হ্যাঁ, মেনে সংসদের বলেন। বাইরে কথা বলছি না, কি বলবেন আমি তো আর জানি একটাও না, বলিনি। সংসদীয় রীতিনীতি মেনে বলেন। হ্যাঁ, একটাও বলিনি। আমি শুধু একটুকুই বলি যে আমি এক মেয়ের কাছে গেলাম ভোট চাইতে, মেয়েটা বললো যে বাবা নতুন করে কথা শুনছি। কি গো? তো বলছে মা বাবা এখন নাকি মরার পর, মানুষের মরার পর আমরা জানি তোমার দিনকে, তোমার রবকে, এগুলো আল্লাহ জিজ্ঞাসা করে। ওই মেয়েটা আমাকে বলছে যে ভোট কাকে দিছো সেটাও নাকি আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করবে। শুনতে শুনতে তো আমার মাথা খারাপ হয়ে গেল। আমি আবার গেলাম, যেহেতু ভোট তো সব শেষ হয়ে গেল। পরবর্তীকালে আমি যাই দেখলাম যে সব কথা যে মানুষ কর্ণপাত করে নাই। অতএব আমরা আপনাদেরকে মাননীয় সদস্য মাইকটা তো লাগবে, একটু থামেন, মাইক চলে গেছে। জি ঠিক আছে মাননীয় সদস্য, টাইম শেষ হয়ে। এখনো আমার ধারণা জামাত এবং এনসিপির এই যে ওই ছেলেপেলেগুলা আর জামাত এই যে কালো শক্তি, তারা যে বিরোধী দল নামে, কিন্তু এটা কিন্তু কাজে বোঝা যায় না। তারা বিএনপি অনেক সময় বিএনপির চেয়ে, সরকারি দলের চেয়েও প্রশাসনে অনেক ক্ষমতা বেশি খাটায়। এটা আমি নিশ্চিতভাবে বললাম, কারণ এটা আমি ভুক্তভোগী। কাজেই এইখানে মানুষ মনে করতেছে যে বিএনপি ক্ষমতায় গিয়ে, হ্যাঁ অনেক কিছু হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর আচার আচরণ, চলাফেরা, তার কিছু কর্মকাণ্ডে মানুষ মনে করতেছে দেশ ভালোর দিকে যাচ্ছে, কিন্তু আদর্শিকভাবে মানুষ মনে করতেছে জামাত এবং এনসিপিকে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ দেওয়া হচ্ছে। এবং তাদের ব্যাপারে যে উদাসীনতা, যেটা ইউনূস সাহেব দেখায় একবারে মব পর্যন্ত নিয়ে গেছিল, অতটা না হইলেও অনেকটা উদাসীনতা সরকার দেখাচ্ছে। কিন্তু সরকার বিরোধী দলের মধ্যে সৌহার্দ্য থাকবে এমন সংসদই মানুষ চায় না। সরকার আর বিরোধী দলের মধ্যে একরকম সৌহার্দ্য থাকবে এমন সংসদই তো মানুষ চায়। থাকবে না কেন? সরকার বিরোধী দলের যে আমি কথাটা বলছি, সৌহার্দ্যের অর্থ যদি হয় যে মেসি আর রোনালদো আইসা, আপনি সংসদে ওই দিনই বলছিলেন যে পার্লামেন্টে যে গেমটা হচ্ছে কিছুদিন পরে কিন্তু মাঠ খালি থাকবে, হ্যাঁ, ফ্রেন্ডলি গেম মানুষ দেখতে যাইতে চাবে। একদিন যাবে মেসি আর রোনালদোকে দেখার জন্য, কিন্তু পরের দিন ফ্রেন্ডলি ম্যাচ দেখতে অর্ধেক হয়ে যাবে, আর তৃতীয় দিন যাবেই না মানুষ। এবং এটা কিন্তু আপনাকে বলি, সমাজনীতিতে, সাহিত্যে, ইতিহাসে সব পক্ষের হাততালি পাওয়া যাবে, তাইলে বোঝা যাবে সে মহামানব। কিন্তু রাজনীতিতে সব পক্ষের হাততালি পাওয়ার নাম মহামানব না, এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ। বিএনপি কি সে অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজের পর্যায়ে আছে? বিএনপি যাচ্ছে কিনা আমাকে আরেকটু দেখতে হবে। আচ্ছা, সব পক্ষের হাততালি পাওয়াটা সবসময় ভালো না, কিন্তু আমরা তো একসময় বলতাম সংসদে গৃহপালিত বিরোধী দল রয়েছে, এখন কি তাহলে সেই রকম অবস্থা? কাছাকাছি। আচ্ছা, কাছাকাছি তর্ক বিতর্ক তো দেখি হয় তো, সংসদে। যেমন জাতীয় পার্টি বিরোধী দল ছিল, তো তারা তো তর্ক বিতর্ক কম করছে না। আমি তো দেখছি এক এক সময় এই যে জনাব কাদের সাহেব, ওই মুজিবুল হক চুন্নু সাহেব, ফিরোজ সাহেবরা, যে কাজী ফিরোজ, এই কি গরম কথা কইছে, কিন্তু কিন্তু মানুষ বিশ্বাস করে না যে তারা বিরোধী দল। তার মানে সবই লোক দেখানো বলছেন? সবই লোক দেখানো বলছেন? লোক দেখানো আমি এখনো বলতে পারি না, তবে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ যদি একদম সাংঘাতিকভাবে হইতে থাকে, তাহলে মানুষ এই গেমটা দেখতে চাবে না। সংসদে বলছিলাম যে আপনার বক্তব্য প্রথম যেদিন দিতে গেলেন সেদিনই ব্যাপক উত্তাপ ছড়ালো। মানুষজন অবশ্য আপনার সেই বক্তব্য শুনেছে, আমি দেখেছি যে হাজার হাজার লাখ লাখ সেটা শেয়ার হয়েছে। তারপরে আবারও দর্শকদের সুবিধার্থে আমি একটু মনে করিয়ে দিতে চাই, আপনি সেদিন বলেছেন, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। তো একসাথে শহীদ পরিবারের লোক এবং জামাত ইসলাম, এবং তাকে আপনি বলছেন যে উনি এটা ডাবল অপরাধ করতে পারে, ডাবল অপরাধ করেছে, তার কারণ মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। তা আপনার মনে কি আসলে কোনো সন্দেহ রয়েছে যে ওনার পরিবার মুক্তিযোদ্ধা পরিবার নয়, এরকম কিছু? আমার মনে কি রয়েছে এটা আপনি বের করতে চান কেন? আপনি সিলেটে যান না কেন? আপনি তো একটা প্রতিষ্ঠান,
সিলেটে গিয়ে ওনার খোঁজ খবরটা করেনি যে আমি বলছি যে সিলেটের কোন সিটে আপনি দাঁড়াইবেন, কোন পার্লামেন্ট সিটে। Open challenge দিয়েছিলেন। 19টা, হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিছি তো। 19টা কোন সিটে আপনি, উনি কেন কুলাউড়া দাঁড়ায় না দাঁড়ায় কেন? বিহারি যারা আছে তাদেরকে আমি অসম্মান করতেছি না, বিহারি ভোটার যারা আছে সংখ্যায় বেশি যে জায়গা, সেই জায়গায় এসে মিরপুরে দাঁড়াইতে হয় কেন? উনি কত ভোট পাইছে? 11,000-এর বেশি ভোট তো 3বার ইলেকশন করে পায় নাই, 3বার মিললেও জামানত বাঁচে না। তা আমি কথাটা যে বলছি, আপনি যান গিয়ে দেখেন সিলেটে মানুষ কি ভাবে। সিলেটে তো তাদের চেয়ে সুফিবাদী আহলে সুন্নাত তো যেমন মাজারপন্থীদের সংখ্যা অনেক 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 গুণ বেশি। এক ফুলতলি পিসাবের যে সাগরেদ মুরিদ আছে এর অর্ধেকও সিলেটে তাদের নাই, যে কারণে ওই যে কানাইঘাটার জকিগঞ্জ সিট থেকে ওই লাইনের লোক পাস করে, সুফিবাদী লোকেরা পাস করে বা মাজারপন্থী লোকেরা। আমি একটু দেশের সামগ্রিক রাজনীতিতে চলে আসতে চাই। আপনি হয়তো খেয়াল করেছেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি ঘোষণা দিয়েছেন, রয়টার্সে যেই সংবাদটি এসেছে যে তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবেন এবং আত্মসমর্পণ করবেন। এবং আমি দেখলাম আওয়ামী লীগের বিভিন্ন যে ফেসবুক পেজ আছে সেখানে লেখালেখি হচ্ছে যে আর্জেন্টিনার চেয়েও বেটার কামব্যাক হবে আওয়ামী লীগের। আবার প্রথম আলোতেই গতকাল বা তার আগের দিন একটি কলাম পড়ছিলাম যার শিরোনামটা এরকম, দেশে ঢুকতে এত অস্থির হলে তিনি পালালেন কেন? তা আপনার কি মনে হয়, যেহেতু আপনি অনেক দিন শেখ হাসিনাকে দেখেছেন কাছ থেকে, আপনার কি মনে হয় যে তিনি আসবে দেশে ডিসেম্বরে এবং এসে আত্মসমর্পণ করবে তার নেতাকর্মীদের নিয়ে? এই ঘোষণাকেই বা কিভাবে দেখছেন? দেখেন, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই, এই কথাটা বলা হয়। আমি যতটুকু বুঝি আওয়ামী লীগকে জানি এবং চিনি, কারণ আমি প্রায় 35 বছর ছাত্রলীগ আওয়ামী লীগ করছি, 35 ইয়ার্স। এবং শেখ হাসিনাকে দেখছি 1981 সনের 17ই মে থেকে ধরে 96 সন পর্যন্ত।